বিদঘুটে দিনের শুরুটা একটু বেশি সুন্দর ছিল। আবছা শীত হলেও ঝলমলে রোদ দিয়ে সকালটা শুরু হয়। সকাল 10টায় তুরকে নিয়ে বেরিয়ে পড়ল আনান। তুর এর মধ্যে কত রকমের প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছে হিসেব নেই। আনান বরাবরই তুরের মুখের দিকে তাকিয়ে আছে। চেহারার আদল থেকে হাসি যেন সরছেই না, খুশিতে চোখ দুটো চিক চিক করছে। এতদিন পর বাড়ি ফিরছে, খুশি তো হওয়ারই কথা। হিজাব টেনে টুনে ঠিক করে আঙ্গুলে গুনে গুনে আনানকে বলছে কি কি করবে। সব শোনার পর স্বভাব সুলভ মুচকি হাসল আনান। তুরের মাথায় হাত বুলিয়ে তুরের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, 1000 প্ল্যান করো, সমস্যা নাই। মনে রেখো সময় সন্ধ্যা পর্যন্ত, এরপর বাড়ি ফিরতে হবে। কোনো প্রকার টালবাহানা চলবে না। আমি গাড়ি পাঠাবো, লক্ষ্মী বউয়ের মতো গাড়িতে উঠে বসবে ওকে। তুর ঘন ঘন মাথা নেড়ে বলল, বুঝলাম। আনান পাশ থেকে ছোট একটা শপিং ব্যাগ থেকে দুটো ঘড়ি বের করল। একটা ঘড়ি তুরের হাতে পরিয়ে দিতে দিতে বলল, এইটা তোমার জন্য। খবরদার হাত থেকে খুলবে না। তুর ডেব ডেব করে তাকিয়ে আছে। আনান তুরের কপালে আলতো করে টোকা দিয়ে বলল, একদম এইভাবে তাকাবে না, যা বলছি তা যেন মনে থাকে। যাচ্ছ ভালো কথা, কোনো প্রকার দুষ্টুমি করবে না, সাবধানে থাকবে। যতক্ষণ না গাড়ি পাঠাবো ততক্ষণ গেট ক্রস করবে না। আম্মা আর তোমার স্টিলের কেতলির সাথে থাকবে, ওদের দুজনকে আসতে বলে দিয়েছি। আনানের শেষের কথায় ফিক করে হেসে উঠল তুর। তুর কখনো কল্পনাও করেনি আনান ক্যাথি স্টেলাকে তার মতো করে স্টিলের কেতলি ডাক্তার বে। আনান নিজের বলা কথায় নিজেই বেকুব বনে গেল। তুর মুখ টিপে হেসে বলল, আপনি আসবেন না? না, বিকেলে একটা সার্জারি আছে, ওটা শেষ হলে তবে বাড়ি ফিরব। তুর মাথা নেড়ে বলল, ঠিক আছে। আধ ঘন্টা লেগেছে পৌঁছাতে। আনানের গাড়ির পেছনে দুটো গাড়ি, একটার মধ্যে মুহিত, অন্যটাতে আকিল। বিয়ের পর প্রথম শাশুড়ির বাড়িতে যাচ্ছে, খালি হাতে তো আর যাওয়া যায় না। রাতে বলে রাখাতে মুহিত আর আকিল মিলে দুটো গাড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে। গাড়ি এসে সোজা চার্চের সামনে থামে। গাড়ি থামাতে দেরি আর তুরের নামতে দেরি। তুরকে বিগত 1 মাসে এত খুশি দেখা যায়নি যা আজ দেখা যাচ্ছে। আকিল আর মুহিত মিলে জিনিসপত্র সব তুর মহলে রেখে আসলো। জিনিসপত্র ঘরে আসলো, কিন্তু মেয়ে আর মেয়ে জামাই আসছে না দেখে মাদার ক্রিস্টোফার এগিয়ে এলেন। ততক্ষণে তুর চার্চের নানদের সাথে কুশলাদি বিনিময় করছে। আনান আকিল আর মুহিতের সঙ্গে হ্যাভেন এরিয়া নিয়ে আলোচনা করাই ব্যস্ত। শেষ রাতে আর ঘুম হল না নুসাইবের। সকাল হাতে ছুটে এলো খ্রিস্টান পাড়ায়। উদ্দেশ্য সুখনীরের বাচ্চা আর প্রবীণদের সাথে সময় কাটানো। নিজের বিষাদময় জীবনে প্রতি তীব্র অনীহা চলে এসেছে তার। এইখানে এসেছে একটু ভালো থাকার জন্য। আসার সময় অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, যা দেখে বাচ্চাদের খুশির সীমা নেই। বাচ্চাদের হাসি খুশি চেহারা দেখে নুসাইবো নিজেও হাসল। জীবনের মানেটা সবার কাছে এক নয়, একজনের কাছে এক রকম। বাচ্চাগুলো মা বাবা ছাড়াই বেড়ে উঠছে। কই তারা তো কাঁদছে না, কই তাদের চেহারায় তো বিষাদের ছায়া নেই। তাহলে সে কেন দুঃখী হচ্ছে? লম্বা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করল। আজকের পর থেকে নুসাইবো ভালো থাকবে, খুব বেশি ভালো থাকবে। নিজের সাথে নিজের বাকবিতণ্ডার শেষে হাসল নুসাইবো। বাচ্চা আর প্রবীণদের সাথে মিলে চুড়ুই ভাতি করবে বলে ঠিক করেছে। যেই ভাবা সেই কাজ। বাজার করার জন্য সুখনীর থেকে বেরিয়ে আসলো।
নুসাইবকে সুখনির থেকে বেরুতে দেখে এগিয়ে গেল আনান। এই মুহূর্তে নুসাইবকে এইখানে দেখবে তা মোটেও আশা করেনি। আনান মনে মনে ভাবছে নুসাইব তাদের আসার ব্যাপারটা জেনে আসলো নাকি এটা সম্পূর্ণ কাকতালীয়। নুসাইবও নিজেও অবাক চোখে তাকিয়ে আছে। আনানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ডাক্তার তার আনান যে হঠাৎ এইখানে? কোনো কাজ ছিল? না, কাজে আসেনি। তাহলে? আত্মীয়তার খাতিরে, শাশুড়ির বাড়ি বলে কথা। আনান তুরকে দেখিয়ে বলল, ওই দেখো ম্যাম আসার জন্য কেঁদে কেটে একাকার, তাই নিয়ে এলাম। নুসাইব তুরের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে বলল, তুরকে এই মুহূর্তে আনাটা মোটেও উচিত হয়নি, অন্তত হ্যাভেন এরিয়াতে। ডাক্তার তার আনান, আপনি ভালো করেই জানেন ঝড় আসার পূর্বের পরিবেশ একটু বেশিই শান্ত থাকে। খেয়াল করলে বিগত 1 মাসের কথা ভেবে দেখুন। তারা হয়তো আপনার একটা ভুলের অপেক্ষায় আছে। আনানের দৃষ্টি নুসাইবে সীমাবদ্ধ। আনান মুচকি হেসে বলল, আজকে ফ্রি আছো? হসপিটালে কোনো কাজ আছে? কোনো সার্জারি পারফর্ম করতে হবে? আনানের কথায় নুসাইব ভ্রু জোড়া গুটিয়ে বলল, না, আজ হসপিটাল থেকে লিভ নিয়েছি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? কোনো প্ল্যান না থাকলে আজ এইখানে সময় কাটাও। তুরকে রেখে যাচ্ছি। যত গার্ড থাকুক না কেন তুমি থাকলে একটু বেশি নিশ্চিন্তে থাকব। হাসল নুসাইব। বলল, এই প্রথম কাউকে দেখছি যে এমন এক ব্যক্তিকে তার বউয়ের পাহারায় রাখছে যে তার বউকে ভালোবাসে। আনান নিজেও মুচকি হেসে বলল, ভালোবাসো দেখেই থাকতে বলছি। দেখো নুসাইব, আমি ওইসব ব্যক্তির মধ্যে পড়ি না যারা বউকে অন্য কেউ ভালোবাসে শোনার পর জ্বলে পুড়ে একাকার হবে, এমনকি এই নিয়ে বউয়ের সাথে ঝগড়া করবে। আমি জানি আমার বউ কেমন, আমাকে কতটা ভালোবাসে। তাছাড়া এইটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমি এমন এক মেয়েকে বিয়ে করেছি যে সবার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, সেখানে সবাই তাকে ভালোবাসবেই। এইখানে আমি সোকোল্ড জেলাসি কিংবা শত্রুতা দেখিয়ে লাভ নেই। আমি এও জানি আমার অনুপস্থিতিতে যদি কেউ তুরকে আগলে রাখে তবে সেটা তুমি। দেখো নুসাইব, একজন পুরুষ অন্য পুরুষের দৃষ্টি খুব ভালো করে পড়তে পারে। ওই হিসেবে আমি কখনো তোমার চোখে তুরকে নিয়ে খারাপ উদ্দেশ্য দেখিনি। আমি তুরের প্রতি তোমার ভালোবাসাটাকে সম্মান করি। তাছাড়া এইখানে মাদার ক্রিস্টোফার ছাড়া তুমিই দ্বিতীয় ব্যক্তি থাকবে যে নিজের চিন্তা না করলেও তুরের চিন্তা ঠিকই করবে। এই ব্যাপারে আমার মনে হয় না আমি ভুল। নুসাইব দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে। আনানের কথাগুলো শুনে ক্রমশ অবাক হচ্ছে সে। নুসাইবের মতে হয়তো আনান তার দেখা শ্রেষ্ঠ পুরুষ। নুসাইব আধ ভেজা চোখে বারবার পলক ফেলে বলল, ঠিক আছে, আমি দেখে রাখব। আনান তুরের দিকে তাকিয়ে বলল, আজ আমার একটা সার্জারি আছে, তুরকে নেওয়ার জন্য আমি আসতে পারব না। 6টায় গাড়ি পাঠাবো, তুমি পৌঁছে দিও। বাকি ফোনে কথা হবে। নুসাইব বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি সময় সময় মেসেজ পাঠাবো। দাঁড়ালো না আনান। মাদার ক্রিস্টোফার সাথে কুশলাদি বিনিময়ের পরপরই বেরিয়ে পড়ল। নুসাইব নিজেও বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ক্যাথি স্টেলাকে পুরো হ্যাভেন এরিয়া ছষে বেড়াচ্ছে তুর। মাদার ক্রিস্টোফার 5টা মিনিট তুরকে পাশে বসিয়ে রাখতে পারেননি। নাস্তার প্লেট নিয়ে মেয়ের পেছনে ছুটছে অনেকক্ষণ। পরে হাল ছেড়ে দিয়ে ক্লাস নিতে চলে গেছেন। সুখনিরে সাথে তুরের দেখা। তুর নির্দ্বিধায় গল্প জুড়ে দিয়েছে। সব গল্পে স্টেলা মধ্যমণি।
সুখনিরে বাচ্চা থেকে শুরু করে প্রবীণরা তুরকে দে খুশিতে আত্মহারা। সবার মাঝে যেন ঈদ লেগেছে। হই হই করে রান্নার কাজে যোগ দিয়েছে সবাই। আনান সুখনিরে বাচ্চা আর বয়োজ্যেষ্ঠদের দেখাশোনার জন্য অনেক লোক রেখেছে। তুর সবাইকে আজ কর্মবিরতি দিয়ে দিয়েছে। সবাই এখন নিজেদের কাজ ফেলে চুড়ুই ভাতি করছে। তুর যাওয়ার পর সুখনিরে এমন পরিবেশ দেখা বিরল হয়ে পড়েছে। প্রবীণরা বড় নাতনিকে ঘিরে বসে আছে। বেশ আগ্রহ নিয়ে তার থেকে তার সংসারের বার্তালাপ শুনছে। তুরও বেশ মজা মজা করে কাহিনী বলছে। তার মধ্যে নবাব সিরাজউদ্দৌলা আর জ্যোতির কাহিনীটাই বেশি। দূর থেকে তাকিয়ে মুচকি হাসল নুসাইব। ভালোবাসার মানুষটিকে চোখে দেখারও একটা আলাদা শান্তি আছে। হোক না সে অন্য কারো, তাতে কি। নুসাইবের নিজস্ব জগতে তুর শুধু একান্তই তার, যেখানে অন্য কেউ নেই, অন্য কারো অধিকার নেই। পুরো দিন হৈহুল্লোড় করে কাটল। এর মধ্যে আনান কতবারে কল দিয়ে তুরের খোঁজ নিয়েছে হিসেব নেই। প্রতিবার কল দেখে মুচকি হাসল নুসাইব। তার ভালোবাসাকে আরো গভীরভাবে ভালোবাসার লোক আছে। বিকেলে গরম গরম চায়ের সাথে গানের আসর বসেছিল যেখানে তুর মধ্যমণি। সেই আসর ভাঙল গাড়ির হর্নের শব্দে। আনানের কথা মতো ঠিক 6টায় গাড়ি এসেছে। লম্বা এক বিদায়ের পালা শেষ করে গাড়িতে উঠে বসল তুর। মেয়ের সাথে মেয়ের পছন্দের সব খাবার দাবার দিতে ভুলল না মাদার ক্রিস্টোফার। আনানকে মেসেজ পাঠিয়ে গাড়িতে উঠল নুসাইব। তার সাথে নাবিদকে তাদের লোকেশন পাঠিয়ে দিল। অন্যদিকে পেশেন্টের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে সার্জারি সময়টা পেছানো হয়েছে। আনান কেবল পেশেন্টকে চেক করে নিজের কেবিনে এসে বসে। ঘড়িতে সময় তখন 7টা। তুরকে কল দিতে নিয়েও দিল না। তুরের ঘড়িটাতে নাবিদকে দিয়ে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়েছিল। আনান সেখানে তুরের লোকেশন দেখে ভ্রু জোড়া গুটিয়ে ফেলে। লোকেশন অনুযায়ী তুরের গাড়িটা বাড়ির রাস্তার উল্টো দিকে যাচ্ছে। তৎক্ষণাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আনান নুসাইবের ফোনে কল দেয়। যতবারই কল দিচ্ছে ততবার আনরিচেবল বলছে। পরে তুরের নাম্বারে কল দেয়। সেইখানেও একই অবস্থা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গাড়ির ব্যাকসিটে হাত পা বাঁধা অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে তুর, মুখে সেলো টেপ দিয়ে আটকানো। তার পাশে পড়ে আছে নুসাইব। তারও হাত পা বেঁধে রাখা হয়েছে। মুখে সেলো টেপ আর মাথাটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। সময়টা কারো জন্য বিষাদের হলেও কারো কারো জন্যে সময়টা একটু বেশিই উচ্ছ্বাসের। এক ঢিলে 2 পাখি মারার আনন্দটা লুফে নেওয়ার জন্য তাদের তরস হইছে না। ঘুটঘুটে অন্ধকারে শহর থেকে প্রায় মাইল খানেক দূরত্বে একটা ফার্ম হাউজে এসে থামল গাড়িটা। 4 জন লোক মিলে ধরাধরি করে নামিয়ে আনল নুসাইব আর তুরকে। ফার্ম হাউসটা নতুন না হলে এর ভেতর কোনো প্রকার আসবাবপত্র নেই। পুরো লিভিং রুম জুড়ে শুধু মাত্র 2টো কাঠের চেয়ার। বাড়ির মেঝে আর দেয়াল ধবধবে সাদা, অন্য রঙের ছিটে ফোটা নেই বললেই চলে। এত বড় রুমে শুধু মাত্র একটা লাইট বাল্ব। তাও তার আলোটা পুরো ঘরের অন্ধকার কাটাতে অক্ষম। তুর আর নুসাইবকে পাশাপাশি মেঝেতে ফেলে রাখা হয়েছে। ইতিমধ্যে তুরের জ্ঞান ফিরলেও নুসাইব এখনও অচেতন। তুরের চোখ জোড়া টলমল করছে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল ভাবতেই সিটিয়ে যাচ্ছে সে। হাত পা খোলার জন্য মোচড়ামুচড়ি শুরু করে দিয়েছে। মুখে সেলো টেপ লাগানোর দরুন চাইলেও কিছু বলতে পারছে না। চারপাশে কালো পোশাকধারী লোকগুলো সবটাই দেখছে। তুর সবার দিকে তাকিয়ে ফিকরে কেঁদে উঠল। অসহায় চোখ জোড়া দেখেও কারো মনে দয়া মায়া জাগল না। জাগার কথাও না, তাদের কারো চোখে বিন্দু পরিমাণ দয়া মায়া নেই,
সবাই যেন মনুষ্যত্বহীন। তখন দরজার কড়া নড়ল। বাহির থেকে আওয়াজ পেয়ে দুজন হড়বড়িয়ে গিয়ে দরজা খুলে দিল। এর মধ্যে নুসাইব নড়েচড়ে উঠল। মুখ বাঁধা, তার উপর কালো কাপড়ের আবরণ থাকায় সামনে সবটাই অন্ধকার দেখছে। নুসাইবের নড়চড় থেকে তুরের মধ্যে যেন প্রাণ ফিরে এলো। নুসাইব হাত পা খোলার জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছে। যা দেখে উচ্চ স্বরে হেসে উঠল দুজন। চুপসে গেল নুসাইব। কান খাড়া করে হাসির আওয়াজগুলো শুনছে সে। সামনে দাঁড়িয়ে আছে ডাক্তার তার শেখ আর এনামুল হক। দুজন অট্ট হাসিতে ফেটে পড়ছে। তুরের চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে আনানকে তার বড্ড বেশি মনে পড়ছে। আচ্ছা, তার সাথে কি শেষবারের মতো দেখা হবে? জমিয়ে রাখা কথাগুলো বোধহয় না বলাই থেকে যাবে। চোখ বুঝল তুর। হয়তো এইটাই জীবনের শেষ মুহূর্তে। এনামুল হক চেয়ারে বসে পা দোলাতে দোলাতে বলল, আহা এমপি সাহেব, এত নড়ছেন কেন? খেলা তো সবে শুরু। বেশি সময় নিব না, একটু পরেই শেষ করে দিব। ততক্ষণ অবধি ধৈর্য ধরুন। আচম্বিত চোখে তাকালো তুর। লোকগুলো নুসাইবকে আনান ভাবছে। তার মানে তুর আর কিছুই ভাবতে পারছে না। নুসাইবকে বাঁচানোর জন্য উম শব্দ করে হাত পা ছাড়ানোর চেষ্টা করতে লাগল। তুর ভেবেছিল মুখ ঢাকা ব্যক্তিটা আনান নয়, জানলে তারা নুসাইবকে ছেড়ে দিবে। এই মুহূর্তে তুরের নিজের থেকে বেশি নুসাইবের চিন্তা হচ্ছে। অনবরত মোচড়ামুচড়ি করার কারণে বেঁধে রাখা অংশগুলোতে ক্ষতের সৃষ্টি হতে লাগল। যদিও তোয়াক্কা করল না সে। নুসাইব বাবার গলার আওয়াজ পেয়ে একদম শান্ত হয়ে গেছে। মরার আগে মরণ যন্ত্রণা অনুভব করছে সে। পৃথিবীর সবচেয়ে বিদঘুটে অনুভূতি বোধ হয় তখনই অনুভব হয় যখন সন্তান তার নিজের বাবার অপকর্মের কথা জেনে যায়। কিন্তু নুসাইব, সে তো তার বাবার অপকর্মের শিকার। বুকের ভেতর তীব্র ব্যথা অনুভূত হচ্ছে, মাথার প্রতিটা রগ যেন ফুলে ফেপে উঠছে। মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে। নুসাইব মুহূর্তে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়ে ফেলল। অন্য চেয়ারে বসে আছে ডাক্তার তার শেখ। পাশে থাকা কালো পোশাকধারী লোকদের ইশারা করে। তার মধ্যে একজন এগিয়ে এসে ছুরি হাতে ধরিয়ে দেয়। ডাক্তার তার শেখ সেই ছুরি হাতে ঘুরাতে ঘুরাতে বলল, আমার আবার এত ধৈর্য শক্তি নেই। বরং এই বেটাকে এই মুহূর্তে মেরে ফেলা উচিত। কয়েক সেকেন্ড বাঁচিয়ে রাখলে এর মধ্যে কি নাকি করে বসে। দেখলি না আকরামকে কিভাবে মেরেছে? সেটা বাদ দে, সোফিয়ার কথা ভাব। সোফিয়ার কথা শুনে এনামুল হক দাঁতে দাঁত চেপে হাতমুঠ করে উঠে পড়ল। সর্বশক্তি দিয়ে নুসাইবকে লাথি ঘুষি দিতে শুরু করল। নড়ল না নুসাইব, আর না করল ব্যথাতুর শব্দ। এমতাবস্থায় তুর কাঁপতে লাগল। এত ভয়ঙ্কর দৃশ্য সে কখনো দেখেনি। হাত পা খোলার জন্য চেষ্টা করে চলেছে। এত শক্ত বাঁধন কি খোলা যায়? বরং দড়িগুলো রক্তে লাল হতে শুরু করল। অন্যদিকে আনান কিভাবে গাড়ি ড্রাইভ করছে তার হিসেব নেই। ইতিমধ্যে সে 3টা ট্রাফিক রুলস ভঙ্গ করেছে। একজন এমপি হিসেবে কি করা উচিত আর কি করা উচিত নয় সেই সব কিছু ভাবার প্রয়োজন বোধ করল না। নিয়ম অনিয়মের দায়রা টপকে ছুটল। নাবিদের দেওয়া লোকেশন পাওয়ার পর পরই সবাই বেরিয়ে পড়ে। জনবহুল রাস্তা পেরিয়ে যেতে আনানের গাড়িটা চোখে পড়ে, যেটা আনান তুরের জন্য পাঠিয়েছিল। আনান গাড়ি থেকে নেমে সেই গাড়ির সামনে গেল। গাড়ির সামনের দিকটা মনে হয় কিছুর সাথে ধাক্কা লেগেছে। সামনের কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে। গাড়িতে গার্ড ছাড়া কেউ নেই।
তাও সে ড্রাইভিং সিটের পাশের সিটে পড়ে আছে। পুরো সিট রক্তে লাল হয়ে হওয়া। বুলেটটা তার কপালের একদম মাঝবরাবর লেগেছে। সেই বুলেট মাথা ছেদ করে সিটে এসে ঠেকেছে। কাজটা সাধারণ কারো দ্বারা করা নয়, বরং অসাধারণ কারো দ্বারা করা। নিশ্চয়ই সে সার্পো শুটার। আনান ড্রাইভিং সিট থেকে সেই বুলেট খানা খুলে নেয়। সামনের কাচ ভেদ করে ড্রাইভিং সিটে বসা গার্ডের মাথায় লেগেছে। নিঃসন্দেহে স্নাইপারের বুলেট, ঠিক কতটুকু দূর থেকে টার্গেট সেট করেছিল বলা মুশকিল। এক হাতে মাথার চুলগুলো অনবরত টেনে চলেছে আনান। চারপাশে যেন ভয় আর বিষাদের ছায়া নেমে এসেছে। শাহেদ বাইক নিয়ে পৌঁছাতেই আনান নিজের গাড়ির চাবি শাহেদকে দিয়ে সে বাইকে নিয়ে বেরিয়ে পড়ে। আকাশে একফালি চাঁদ থাকলেও চারপাশ এখনও অন্ধকারাচ্ছন্ন। ঘুটঘুটে অন্ধকার, তার উপর আবছা শীত, তবু আনানের গা দিয়ে দরদর করে ঘাম ছুটছে। মনে হচ্ছে তুরের সাথে কাটানো সময়গুলো ক্রমশ পিছনে ছুটে যাচ্ছে। স্মৃতির পাতার প্রতিটা মুহূর্ত থেকে শুধু তুর মুছে যাচ্ছে। আনান বুঝতে পারছে না কি করবে। এই মুহূর্তে কত শত বিদঘুটে ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে, হিসেব নেই। সেই দৃশ্য আনানকে ক্রমশ ফুরবল করে তুলছে। লম্বা শ্বাস টেনে আল্লাহর সাহায্য চাইতে লগল। এই মুহূর্তে উপর ওয়ালা ছাড়া কোনো ভরসা নেই। লোকেশনে পৌঁছাতে আরও 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের পথটা যেন আজ 5 ঘন্টার দূরত্বে। বেস্ট 15-এর কেউ বাইক তো কেউ গাড়িতে। কেউ যেন আজ নিজেদের মধ্যে নেই। কাল কি হবে সেই চিন্তা কারো নেই। নিয়ম ভেঙে বেরিয়েছে সবাই। এনামুল হক ছুরি হাতে নুসাইবের শার্টের কলার ধরে আছে। তুরের চোখ জোড়া বেরিয়ে আসার জোগাড়। গোঙানির শব্দ আর ক্রমশ হাত পা ছুড়ছে সে। চোখের সামনে কারো খুন হয়ে যাবে ভাবতে বুক কেঁপে উঠল। শব্দ নেই নুসাইবের, আজ যেন কথা বলার শক্তি হারিয়েছে। নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে, তাও ব্যথায় আর্তনাদ করল না। এত মারার পরও নড়চড় নেই, যা দেখে এনামুল হক আরও বেশি ক্ষেপে গেল। দাঁতে দাঁত চেপে বলল, দেখেছিস শেখ? এত আঘাতের পরেও শব্দ নেই। এখনো নত হবে না। ঠিক আছে, আমিও এর শেষ দেখব। ডাক্তার তার শেখ হাত মুঠ করে উঠে পড়ল। তুরের সামনে ঝুঁকে চোয়াল চেপে ধরে বলল, এইটাকে মার, এমপি শব্দ করবে। কথা শেষ করতেই হাতের সর্বশক্তি দিয়ে তুরের গালে চড় বসিয়ে দিল। পুনরায় মেঝেতে লুটিয়ে পড়ল তুর। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়াচ্ছে। মনে হচ্ছে মুখের একটা পাশ খসে পড়ছে। ব্যথায় কেঁদে উঠল সে। তখনও নুসাইব নিশ্চুপ। সে ভালো করে জানে এই মুহূর্তে রিয়েক্ট করলে তারা তুরকে আরও বেশি আঘাত দিবে। কষ্ট হলেও চুপ থাকাই শ্রেয়। রাগে এনামুল হক ছুরিটা নুসাইবের হাতে চেপে ধরে। কাঁপছে নুসাইব, মনে হচ্ছে কেউ কলিজায় দাগ কাটছে। ব্যথায় চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। হয়তো চেয়ে মরে যাওয়া সহজ হবে। ডাক্তার তার শেখ মেঝেতে গড়ানো রক্ত দেখে তাচ্ছিল্য করে বলল, বাঁচিয়ে রেখে লাভ কি? বাই এনি চান্স তোর কি মায়া হচ্ছে? তুই না পারলে আমাকে দে, আমিই মেরে দেই। মেয়েটাকে না হয় তুই মারবি। মায়া? আর আমার? সোফিয়ার বেলায় এর মায়া হয়নি, তাহলে আমার কেন হবে? তাছাড়া ঘটনা কতদূর গড়িয়েছে তা না জানা অবধি মেয়েটাকে মারা যাবে না। আগে ছিল ফাদার জ্যারেড, এখন এমপি সাহেব পথের কাঁটা। তাকে সরালে সামনে কেউ নেই। বলতে বলতে নুসাইবের পেটে 2 বার ছুরি ঢুকিয়ে দিল। হেঁচকি ওঠা গলায় ব্যথাতুর শব্দ করে উঠল নুসাইব।
তৃতীয়বার ছুরি পেটের চামড়া ভেদ করতে দরজাটা হাট করে খুলে গেল। তুরের চোখ জোড়া স্থির হল। এত নির্মম দৃশ্য পুরোটাই তার নজরবন্দী হল। হাত পা ছুড়াছুড়ি করল না, না করল শব্দ। শান্ত হয়ে শান্ত চোখ তাকিয়ে কারো মরণ যন্ত্রণা দেখছে। এনামুল হক ছুরিটা আরো ভেতরে ঢোকাতেই ছটফট করে উঠল নুসাইব। দরজায় দাঁড়িয়ে আছে আনান। তার পেছনে থাকা বেস্ট 15 সাথে তাদের গার্ড পুরো জায়গাটা ঘিরে ফেলেছে। পরপর গুলি বর্ষণে লুটিয়ে পড়ল লিভিং রুমে থাকা কালো পোশাকধারী লোকগুলো। ডাক্তার তার শেখকে পালানোর সময় মুহিত আর আকিল মিলে ধরে ফেলে। এনামুল হক আনানকে দেখে বাকরুদ্ধ হল। তাহলে এতক্ষণ যাকে মারছে সে কে? তৎক্ষণাৎ মেঝেতে পড়ে থাকা ব্যক্তি আর আনানের দিকে তাকাল। তড়িঘড়ি করে মুখের উপর থেকে কালো মুখোশটা সরিয়ে ফেলল। রক্তাক্ত মুখখানা চিনতে দেরি হল না এনামুল হকের। চেহারার বদলানো রং আর বুকের ভেতর তীব্র ব্যথা নিয়ে মুখ থেকে টেপ খুলল। নুসাইব মরণ যন্ত্রণা নিয়ে ধীর গলায় ডেকে উঠল, বাবা। বাবা শব্দটা এনামুল হকের হৃৎপিণ্ড এফারওফার করে বের হল। ততক্ষণে আনান তুরের হাত পায়ের বাঁধন খুলে দিল। তুর আনানের বুকের সাথে লেপ্টে আছে। তার দৃষ্টি জোড়া নুসাইবের মধ্যে সীমাবদ্ধ। তুর বারবার নুসাইবকে দেখিয়ে কিছু বলতে চাইছিল, যদিও তুরের গলা থেকে একটা শব্দও বের হচ্ছিল না। তুর তাও থামেনি, বারবার নুসাইবকে দেখাচ্ছিল। আনানের চোখ জোড়া ভেজা। তুরকে বসিয়ে ছুটে গেল নুসাইবের কাছে। এনামুল হক ছেলের মুখ চাপড়ে ডাক্তারতে লাগল। নুসাইবের পুরো শরীর মোচড় দিয়ে উঠল। মেডিকিট নিয়ে এসেছে জুনায়েদ, ততক্ষণে হয়তো দেরি হয়ে গেছে। তুর হামাগুড়ি দিয়ে নুসাইবের পাশে বসে তার হাত ধরে ঝাঁকাতে লাগল। তাকালো নুসাইব নিজের হাত দিয়ে তুরের হাতটা শক্ত করে চেপে ধরল। দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়েতেই শরীরটা দুইবার ঝাঁকুনি দিয়ে উঠল। শান্ত হল নুসাইব, শান্ত হল সব। এনামুল হক ছেলের মাথাটা কোলে তুলে নিয়ে চোখে মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। কে বলবে এই বাবা তার ছেলেকে নিজ হাতে খুন করেছে? কত আদর লুটাচ্ছে ছেলের চোখে মুখে, কত মায়া দিয়ে চুল ছুঁয়ে দিচ্ছে, কতটা আগলে ছেলের মাথা বুকে জড়াচ্ছে, কতটা যত্ন করে ছেলের চোখ মুখ মুছে দিচ্ছে। ভালোবাসা জড়ানো ভেজা নরম গলায় ডাক্তারছে ছেলেকে। সাড়া না দেওয়াতে বারবার কপালে চুমু আটছে। কে বলবে তার হাতে তার নিজের ছেলে খুন হয়েছে? এত আদর, এত মায়া, এত ভালোবাসা, এত যত্নকে বলবে সে নিজের ছেলেকে খুন করেছে? নুসাইবের মৃত্যুটা কেউ আশা করেনি। না করেছে বেস্ট 15, না করেছে আনান। সবাই হতভম্ব হয়ে গেছিল। এনামুল হক ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছে। কিছুক্ষণ পর পর ছেলেকে আদর করছে আর ডাক্তারছে। এনামুল হককে মোটেও স্বাভাবিক লাগছে না। তুর নুসাইবের হাত ধরে বসে আছে। তার দৃষ্টি স্থির, চোখে পলক অবধি ফেলছে না। ইতিমধ্যে আনানের লোকজন লাশগুলো সরাতে ব্যস্ত। পুরো জায়গা আগের মতো করার পর তবেই সাদাব তার টিম নিয়ে আসবে। আনান চোখ মুছে তপ্ত নিঃশ্বাস ফেলল। তুরকে ওইভাবে বসে থাকতে দেখে তুরের হাতখানা নুসাইবের হাত থেকে ছাড়িয়ে নিল। এর কিছুক্ষণ পর নুসাইবের পাশেই লুটিয়ে পড়ল তুর। আনান কি করবে বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে পাজা কোলে তুলে নিয়ে বেরিয়ে পড়ে। প্রায় রাত 11টায় পুলিশ এসে এনামুল হককে অ্যারেস্ট করে। এনামুল হক যেতে চাইছিল না। ছেলের শিয়েরে বসে আঘাতের চিহ্নে হাত বুলিয়ে গুনগুনিয়ে কাঁদছে। এনামুল হকের অবস্থা দেখে সবার চোখে পানি।
একজন বাবা তার সন্তানকে এত ভালোবাসে যেটা এনামুল হককে না দেখলে হয়তো বোঝা যেত না। কিন্তু আফসোস তার ছেলের শরীরের প্রতিটি আঘাত তার দেওয়া। অটপসির সবরকম প্রসেস শেষে নুসাইবের দেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়। নিহারিকা আসার আগে তার দাফন হবে না। রাতে নিহারিকাকে সবটা জানানোর পর নিহারিকার হাজবেন্ড ইমার্জেন্সি ফ্লাইট বুক করে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নাগাদ নিহারিকা বাড়িতে প্রবেশ করে। বাগানের একটা কোণে লাশ বহনকারী গাড়িটি দাঁড়িয়ে আছে। তার চারপাশে অসংখ্য লোকজন। কেউ কেউ নুসাইবের বন্ধু তো কেউ কলিগ, কেউ আবার পাড়ার লোকজন তো কেউ আত্মীয়। গাড়ির দরজার সামনে দাঁড়ানো আনান। নিহারিকাকে বিধ্বস্ত লাগছে। আদেল তার বাবার কোলে অনবরত কেঁদে চলেছে। পুরো বাড়ি জুড়ে শোকের ছায়া নেমেছে। এত শত চোখ, সবগুলো চোখ ভেজা। চিৎকার করে উঠল নিহারিকা। বলল, থামো তোমরা, চোখ মোছো সবাই। কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। কাঁদছ কেন? কেন কাঁদছ? আমার ভাই ভালো মানুষ হলে কাঁদতে, ও তো খারাপ। কাঁদছ কেন তোমরা? ভালো হলে বেঁচে থাকত, খারাপ বলেই তো মরে গেছে। কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। সবাই চোখ মোছো, সবাই চোখ মোছো। নিহারিকা চিৎকার করে করে কাঁদছে। নিহারিকার কথা শুনে বাঁধ ভাঙল সবার। চোখের কোণে জমে থাকা জল ইতিমধ্যে গড়িয়ে পড়ছে। নিহারিকা বুকে হাত ঠাবড়ে কাঁদছে। লাশবাহী গাড়ি থেকে নামিয়ে খাটিয়াতে শোয়ানো হল। তখনই এনামুল হককে আনা হয় বাড়িতে, ছেলের জানাজা আর দাফনের জন্যে। হ্যান্ডক্যাপ লাগানো অবস্থায় গাড়ি থেকে নামালো তাকে। নিহারিকা এনামুল হককে দেখে খাটিয়ার সামনে দাঁড়িয়ে বলল, খবরদার, খবরদার বলছি। তুমি আমার ভাইয়ের খাটিয়াতে হাত দিবে না। খবরদার হাত দিবে না। ওর গায়ে প্রতিটা আঘাত তোমার দেওয়া, তুমি ওর খাটিয়াতে হাত দিবে না। দোহাই লাগে, তুমি ওর খাটিয়াতে হাত দিবে। চলে যাও, তুমি চলে যাও। আমি তোমাকে মেরে দিব, তুমি চলে যাও। নিহারিকা উন্মাদের মতো আশেপাশে কি যেন খুঁজছে। এনামুল হক স্তব্ধ চোখে নুসাইবের খাটিয়া দেখছে। তার মুখে কোনো শব্দ নেই, আজ তার চোখ কথা বলছে। একজন পিতার কাছে সবচেয়ে কঠিন ও নির্মম দৃশ্য কাফনের কাপড়ে মোড়ানো পুত্রকে দেখা। তার চেয়েও নির্মম যদি কিছু থাকে, তবে সেটা হলো ছেলের খাটিয়া কাঁধে তুলে 40 কদম এগোনো। একজন পিতা কখনো তার ছেলের খাটিয়া কাঁধে নিতে চায় না। এনামুল হক তার ব্যতিক্রম নন। মানুষ হিসেবে খারাপ হলেও পিতা হিসেবে এনামুল হক কখনোই খারাপ ছিলেন না। নিহারিকা ইটের টুকরো কুড়িয়ে নিয়ে ডুকরে কেঁদে বলল, আমি তোমাকে মেরে দিব। তুমি আমার ভাইকে ধরবে না। তুমি ধরলে ভাই ব্যথা পাবে, ওর কষ্ট হবে। তুমি ধরবে না। নিহারিকাকে তার মামাতো বোনেরা ধরে রেখেছে। নিহারিকা তখনও চিৎকার করে বলছে, আমার ভাইকে ধরবে না তুমি। তুমি আমার ভাইকে মেরেছ। তুমি ওর খাটিয়া ছুবে না। চোখ বুঝল আনান। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? জানা নেই আনানের। এনামুল হক ছেলের খাটিয়া কাঁধে তুলে নিল। খাটিয়ার চেয়ে বুকটা বেশি ভারী লাগছে। পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে ছেলের জানাজায় শরিক হল। কবরে নামানোর পর ছেলের গায়ে মাটি দেওয়ার সময় কলিজাটা ছিঁড়ে যাওয়ার জোগাড়। ডুকরে কেঁদে উঠলেন তিনি। এত আদরে আগলে রাখা ছেলেটার সাথে শেষ দেখা ভাবতেই মাটিতে বসে পড়লেন। কবরের মাটিগুলো সরানোর জন্য অনবরত হাত চালাতে লাগল। সবাই দম ধরে আছে। কারো মুখে রা শব্দ নেই। শাহেদ আর রায়হান মিলে এনামুল হকের সরিয়ে নিল।
দাফন সম্পন্ন হওয়ার পরপরই এনামুল হককে গাড়িতে উঠানো হয়। তিনি একদম শান্ত হয়ে গেছে। তাকে দেখে বোঝা যাচ্ছিল না কিছু সময় আগে তিনি নিজ হাতে ছেলেকে দাফন করেছেন। স্থির চোখে নিজের হাত দুটোর দিকে তাকিয়ে আছে। না শোক না উচ্ছ্বাস, বরাবরই অনুভূতিহীন হয়ে পড়েছেন। দাফন সম্পন্ন করার পর বাড়ি ফিরল আনান। তুরের অবস্থা তেমন ভালো নেই। রাতে অজ্ঞান হওয়ার পর সকালে একবার জ্ঞান ফেরে। এরপর তুর অস্বাভাবিক আচরণ শুরু করে দেয়। হাতে পায়ে আঘাতের চিহ্নগুলো দেখে বিছানার কোনো চেপে বসে চিৎকার করে কাঁদতে শুরু করে। তুরের অবস্থা দেখে প্রথমে চমকায় আনান। পরক্ষণে তুরকে সামলানোর জন্য তার কাছে গেল। তুর আনানকে হাত দেখিয়ে বলে, এই দেখুন ওরা আপনাকেও মেরে ফেলবে, তাড়াতাড়ি বেরিয়ে যান, সন্ধ্যা হলে ওরা এসে পড়বে, ওরা আপনাকেও মেরে ফেলবে, মেরে ফেলবে। বলতে বলতে আবারও সেন্সলেস হয়ে পড়ে। ওই দিনের পর থেকে তুর নিজের আশেপাশে কাউকে ঘেঁষতে দেয় না। রুমের একটা কোনো পা গুটিয়ে বসে থাকে। কখনো ফিকরে কাঁদে তো কখনো গুনগুনিয়ে। কেউ এলে হয়তো ওয়াকিং ক্লজেটের ভেতর লুকিয়ে পড়ে নয়তো ওয়াশরুমে। তুর মনে করছিল তুরের কাছে কেউ আসলে তাকেও মেরে ফেলা হবে। পুরো দিন চুপচাপ হয়ে থাকলেও রাতের বেলা তুরকে সামলানো একটু বেশি কষ্টকর হয়ে পড়ে। সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করলে তুর ভয়ে সিটিয়ে যেতে শুরু করে। আগে অন্ধকার ভয় পেত না। বাতি নিভিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। তখন তার বিন্দু পরিমাণ ভয় হতো না। এখন তুরের অবস্থা এমন যে বাতি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হলে নিঃশ্বাস আটকে যাওয়ার জোগাড় হয়। ঘটনার পরদিন সকালে তুরকে দেখে আনান বুঝতে পারে তুর মানসিক ট্রমার মধ্যে আছে। সেই দিনের ঘটে যাওয়া ঘটনায় তুরের মস্তিষ্কে ভয় জেঁকে বসেছে। তুর চাইলেও ভুলতে পারছে না, যার দরুন তুরের এমন আচরণ। পুরো রাত তুরকে শক্ত করে বুকে জড়িয়ে বসে থাকে আনান। তুর কখনো কাঁদতে কাঁদতে ঘুমায় তো কখনো হঠাৎ জেগে উঠে কেঁদতে শুরু করে। কখনো ঘুমের ভেতর নুসাইবের সাথে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি দেখে চিৎকার দিয়ে ভয় কেঁপে ওঠে। তো কখনো আনানকে পালিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। দুদিনের মধ্যে তুরের মানসিক অবস্থা অবনতি হতে থাকল। এই নিয়ে 4 বার সাইকিয়াট্রিস্ট এসেছে। বরাবরই তুর দরজা বন্ধ করে বসেছিল। তুরের অবস্থা দেখে মাদার ক্রিস্টোফার পুরো দমে ভেঙে পড়েছে। তার চঞ্চল মেয়েটা হঠাৎ করে চুপচাপ হয়ে নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। এক ঘটনায় মেয়ে তার শৈশব হারিয়েছে, এখন আরেক ঘটনা। বুঝতে পারছে না তুরের সাথে এইসব কি হচ্ছে। এই নিয়ে 2 বার মেয়েকে দেখতে এসেছে। তুর মানুষের উপস্থিতি বুঝতে পেরে ওয়াশরুমের ভেতরে ঢুকে গিয়েছিল। ঘন্টার পর ঘন্টা পেরোয় তবুও তুর ওয়াশরুম থেকে বের হয়নি। এত ডাক্তার পরেও যখন তুরের শব্দ নেই, তখন আনান ওয়াশরুমের দরজা ভেঙে তুরকে বের করে আনে। তুর তখন ওয়াশরুমে ভেতরে বসে বসে হাত আর পায়ে লাগা আঘাতের চিহ্নগুলো ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছিল। অতিরিক্ত ঘষাঘষি করাই সেই জায়গাগুলো থেকে রক্ত বের হচ্ছিল, দেখে মনে হচ্ছে না সে ব্যথা পাচ্ছে। বাইরে থেকে এত ডাক্তার সেটাও যেন বিন্দু পরিমাণ শোনেনি। আনান তুরের এমন আচরণে দেখে রেগে ধমকায়। তুর হঠাৎ করে আনানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। দীর্ঘ শ্বাস ফেলে দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তার আদুরিনীকে। ধমক দেওয়াতে নিজেরই কষ্ট হচ্ছে বেশি। সেই রাতে তুরকে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছে তার হিসেব নেই। তবে সেই রাত বিদঘুটে রাত ছিল। অন্যদিকে এনামুল হক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
তিনি মনে করেন নুসাইব এখনো বাচ্চা। জেলখানার চার দেয়ালের মধ্যে নিজে নিজে কথা বলে ছুটোছুটি করে। কখনো নুসাইবের নাম ধরে ডাক্তার, কখনো নুসাইবকে আদর করে। এর মধ্যে 2 বার সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করে ফেলেছেন। তার মানসিক অবস্থা মাত্রাতিরিক্ত খারাপ হওয়াতে তাকে হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। ধীরে ধীরে তুরের চিকিৎসা চলতে থাকে। তুর আগ থেকে অনেকটাই চুপচাপ হয়ে গেছে। সারাদিন রুমে বসে থাকে, না জ্যোতির সাথে কথা বলতো না আনানের সাথে, এমনকি মাদার ক্রিস্টোফার সাথেও বলতো না। তুরকে দেখার জন্য ক্যাথি স্টেলা এসেছে 2 বার, তুর তখনও চুপ ছিল। তুরের এই শান্ত জীবনযাপন আনানের কাছে দমবন্ধকর লাগছিল। যার চঞ্চলা স্বভাব আনানের খুব বেশি প্রিয়, সে এখন শান্ত। আনানকে দেখলে তাকিয়ে থাকে। জিজ্ঞেস করলে হ্যাঁ বা না করে উত্তর দেয়। তুরের খাওয়া থেকে শুরু করে চুল আঁচড়ানো এবং রাতে ঘুম অবধি পুরোটাই আনানের দায়িত্বে। তুরের যত্নে কোনো কমতি রাখেনি আনান। তুর পুরোপুরি আনানের উপর নির্ভরশীল। আনান যেন ধৈর্য পরীক্ষা দিচ্ছে। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা যেন উপরওয়ালা ধৈর্য পরীক্ষা নিচ্ছে। কেটে গেল বিদঘুটে 6 মাস। সেই 6 মাস আনানের কাছে 6 বছরের মতো মনে হয়েছে। বাগানের এক কোণে পেতে রাখা চেয়ারে বসে সেই 6 মাসের কথাই ভাবছে আনান। চায়ের কাপে চুমুক দিয়ে সামনে তাকিয়ে মুচকি হাসল। তা দেখে মাহের ভ্রু জোড়া গুটিয়ে নেয়। আনানের দৃষ্টি অনুসরণ করে, নিজেও সেই দিকে তাকায়। দুটো রানী গোলাপি রঙের স্কার্টের সাথে সাদা শার্ট টাকিন করা, স্কার্টের সাথে মিলিয়ে রানী গোলাপি রঙের হিজাব। ঠোঁটে হাসি আর গাল দুটো বরাবর মতোই আবছা লাল। পুরো বাগান জুড়ে তার বিচরণ। সেই দিকে তাকিয়ে হাসছে আনান। তার চোখ জোড়ায় ব্যক্তিগত রমণীর জন্য মুগ্ধতা বিরাজ করছে। দেখে বুঝার উপায় নেই বিগত 6 মাস সে কেমন ছিল। সময়ের সাথে মানুষ বদলায়। বদলায় সম্পর্ক, বদলায় অনুভূতি, বদলায় চিন্তাধারা এবং পছন্দ অপছন্দ। বদলটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কেন জানি আনান বদলায়নি। আনান এখনো তুরের আনানি আছে, যার চোখ দুটো এখনো তার ব্যক্তিগত রমণীকে দেখে মুগ্ধ হয়। এখনো আগের মতো ঠোঁটজোড়া প্রসারিত হয়, চোখের কোণে সূক্ষ্ম ভাঁজ পড়ে। 6 মাস কম সময় নয়। 6 মাসে একবারও ধৈর্য হারা হয়নি আনান। না হয়েছে বিরক্ত, বরং তার ব্যক্তিগত রমণীকে সময় দেওয়ার জন্য সবকিছু ছেড়ে বসেছে। তুরের অবস্থার গতিবেগ দেখার পর আনান প্রায় সবকিছু থেকে অব্যাহতি নিয়ে নিয়েছে। শেষে রাজনীতি থেকেও সরে এসেছে, বলা নেই কওয়া নেই, হুট করে পদত্যাগ করে বসে। ব্যাপারটাতে সবাই চিন্তিত হলেও আনানের ভাবাবেগ মোটেও ছিল না। যেন এমনটাই হওয়ার ছিল। তুরের প্রতি তার ভালোবাসাটা প্রায় সবার নজর কেড়েছে, মুগ্ধ হয়েছে দেখে। এরোগেন্ট এক ছেলে হুট করে কারো প্রেমে পড়ে এমন হবে তা কল্পনাতীত। ভাবতেই ঠোঁট এলিয়ে হাসল মাহের। মাহেরকে হাসতে দেখে আনান বাম চোখের ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, হাসছিস কেন? সোজা হয়ে বসল মাহের। গলা খাকিয়ে বলল, আচ্ছা, তোর কখনো বিরক্ত লাগেনি? কখনো মনে হয়নি এইবার থামা উচিত? কখনো মনে হয়নি হাল ছেড়ে দেই? শুধুমাত্র একটা মেয়ের জন্য এমন এক পদ ছাড়লি যার জন্য মানুষ তপস্যা করে, তপস্যা করলেও পায় না। তোর কখনো মনে হয়নি একটা মেয়ের জন্য এই ত্যাগটা একটু বেশিই হয়ে যাচ্ছে? আনান চায়ের কাপ রেখে সোজা হয়ে বসল। তুর চিপসের প্যাকেট ছেঁড়ার চেষ্টা চালাচ্ছে। তৃতীয়বারের পর ছিঁড়তে সক্ষম হল।
যা দেখে হাসল আনান। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, উহু, বিরক্ত লাগেনি, বরং কষ্ট হয়েছিল। প্রতিটা রাত তুরের জন্য ভয়ঙ্কর ছিল বলেই কষ্ট হতো। ঘুমাতে পারত না, চোখ বন্ধ করলেই ভয় কেঁপে উঠত। ওর চোখের সামনে নুসাইবকে মারার দৃশ্যটা ভেসে উঠত। ঘুম হতো না দেখে ডাক্তার তার ওর জন্য স্লিপিং পিল প্রেসক্রাইবও করে। আমি বরাবরই চাইতাম স্লিপিং পিল এভয়েড করতে, যার জন্য পুরো রাত তুরের পাশে ওর হাত ধরে তো কখনো ওকে জড়িয়ে ধরে বসে থাকতাম, যেন সে ঘুমোতে পারে, ভয় না পায়। অনবরত কথা বলতাম তার মুখ থেকে কথা বের করার জন্য। যেখানে অবান্তর কথাবার্তা আমার পছন্দের তালিকায় ছিল না, সেখানে আমি কন্টিনিউয়াসলি অবান্তর সব গল্প বলে বেড়াতাম, যত সব ভিত্তিহীন গল্প। হাল ছাড়িনি, আর না কখনো মনে হয়নি থামা উচিত, কখনো মনে হয়নি আমি বিরক্ত হচ্ছি, কখনো মনে হয়নি। আমার একটাই চেষ্টা, আগের সেই চঞ্চল তুরকে ফিরিয়ে আনা। লম্বা শ্বাস টেনে মাহেরের দিকে তাকিয়ে পুনরায় বলল, সে সবার চোখে সাধারণ হলেও আমার চোখে নয় মাহের। আমার চোখে আস্ত একটা ভালোবাসা কিভাবে হাল ছাড়ব বল? তার সুস্থতা কাছে এইসব পদ কিছুই না। সে আমার মানসিক শান্তি, যেখানে আমি দুদণ্ড সুখ কুড়াই। তাহলে সে সাধারণ কিভাবে? তার তুলনায় এই পদ কিছুই না। ভেবে দেখ, একটা মানুষ মানসিকভাবে ঠিক না থাকলে সে জনগণের সেবা করবে কিভাবে? তাছাড়া যেখানে আমার ঘরটাই এলোমেলো, সেখানে আমি অন্যের ঘর গুছাবো কি করে? তোরা ভাবিস আমি মাল্টিটাস্কার, সেটা মোটেও নয়। একজন মানুষ কখনোই একসময় দুটো কাজ একসাথে করতে পারে না, তাকে একটা সামলে অন্যটা করতে হয়। তাছাড়া আমার কোনো সুপার পাওয়ার নেই। অনেক তো হলো, জীবনের অনেকগুলো বছর লাগাম ছাড়া বাউন্ডুলে হয়ে কাটিয়েছি, এখন মনে হচ্ছে আমার থামা উচিত। ছোট্ট একটা সংসার পাতা উচিত, সন্ধ্যায় ঘরে ফেরার তাড়া থাকা উচিত, আমার তাকে আগলে রাখা উচিত। উচিত নয়। মাহের অবিশ্বাস্য নজরে তাকিয়ে আনানের কথাগুলো শুনছে। যার মুখ থেকে তেতো বাক্য ছাড়া কিছু বের হতো না, সে আজ আবেগী হয়ে কথা বলছে। মাহেরের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। মাহের গলা খাকিয়ে বলল, এত ভালোবাসা? আনান নজর ঘুরিয়ে তুরের দিয়ে তাকিয়ে বলল, হুম, অনেক ভালোবাসা। হ্যাঁ ভাই, তা তো দেখতেই পাচ্ছি। সংসার পেতে বাচ্চা কাচ্চার প্ল্যানিংও করে ফেলছেন দেখছি। বাচ্চা কাচ্চা? ওসব প্ল্যান এখন আমার নেই। সময় লাগবে, বাচ্চা বউ আমার আগে দুনিয়া দেখুক। মাহের ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এই ছেলে ভালো হবে না। জানি, তোকে ভালো করেই চিনি, তুই তোর বউয়ের ভাগ বাচ্চাকে দিবি না বলেই প্ল্যান বাদ দিচ্ছিস। মাহেরকে ভাবুক হতে দেখে আনান বলল, কি ব্যাপার? নিজের প্রেমিকার কথা মনে পড়ল নাকি? চোখ মুখ কুঁচকে ফেলল মাহের, মনে হচ্ছে মুখে তেতো কিছু পড়েছে। দিল তো মুড খারাপ করে। এই সময় এইসব বলতে হয়? কেন, কি হলো? আমার লাভ লাইফ তোর মতো না। প্রেমিকার বড় ভাই কাবাবে হাড্ডি হয়েছে, হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে। ভ্রু জোড়া গুটিয়ে নিল আনান। জিজ্ঞেস করল, কেন, কি হলো? তুই তো ছাছড়া না, তাহলে মেয়ের ভাই সমস্যা করছে কেন? ছাছড়া শুনে দাঁতে দাঁত চেপে তাকালো মাহের। রাগ লাগছে খুব। এই ছেলে সব সময় এইভাবে কথা বলে। শালা, তোর তো লাভ লাইফ সেট, কোনো তৃতীয় ব্যক্তি নেই। তুই কি বুঝবি রে মাফিয়ার বাচ্চা? মনে মনে বলে চোখ বুজে নিল। সামনে বলার সাহস কশ্চিনকালেও হবে না। লম্বা শ্বাস টেনে বলল, তা নয়। ছাছড়া ব্যাপার না। ব্যাপার হচ্ছে প্রেমের 1 বছর পর পরিবারের লোকজনের সাথে দেখা করতে নিয়ে যায়।
গিয়ে দেখি আমার পিএস তার শ্রদ্ধে বড় ভাই, যাকে দিয়ে আমি আমার প্রেমিকার জন্য সারপ্রাইজ প্ল্যান করাতাম, সে আমার প্রেমিকার বড় ভাই। হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে ফিরেছি। এখন আমি আমার পিএসকে অফিস আওয়ার শেষে ভাই ডাক্তার। সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখন তাকে কোনো কমান্ড করতে গেলে কলিজা 10 তলার উপর ঝুলে পড়ে। তার তাকানোর স্টাইল বদলে গেছে। মনে হচ্ছে চোখ দিয়ে ছুরি চালাচ্ছে। ভাবা যায় নিজের অফিসে এখন চোরের মতো বসবাস করছি। সব শোনার পর দমফাটানো হাসিতে ফেটে পড়ল আনান। মাহেরের চোখ চিকচিক করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে পুরো বাগান প্লাবিত করে ফেলবে। আনান কোনো রকম হাসি চাপিয়ে বলে, শুন, তুই রেজিগনেশন লেটার পাঠিয়ে দে, আমি বিনা বাক্যে সাইন করে দিব। তাহলে তোকে আর চোর হতে হবে না। মাহেরের চোখ খুলে পড়ার জোগাড়। তুই আমার মতো সিও হারিকেন দিয়ে খুঁজলেও পাবি না। এই কোম্পানির পেছনে আমার কত শ্রম তুই জানিস? সেই তুই কিনা। আনান পুনরায় হাসতে হাসতে বলল, তোর কাহিনীটাই এমন। তোকে এইভাবে ছাড়া আর কোনোভাবে হেল্প করা যাবে না। তোর হেল্প তোর কাছে রাখো। গেলাম আমি। ধূপধাপ পা ফেলে গেইটের বাইরে চলে গেল। তোর হিজাব টেনে টুনে ঠিক করতে করতে আনানের পাশে বসল। হাত বাড়িয়ে চিপসের প্যাকেট আনানের সামনে ধরে। চিপস আনানের বরাবরই অপছন্দ, তবে তুর তাকে সব সময় খেতে বলে। কখনো অমত করেনি সে। আজও করল না। মুচকি হেসে দুটো চিপস হাতে তুলে নেয়। তৎক্ষণাৎ তুর ভ্রু জোড়া সংকুচিত করে বলল, একটা নিতে বলেছি, দুটো না। রাখুন একটা। আমার প্যাকেট থেকে নিয়ে নিজের প্যাকেটে ঢালছেন কেন? ধমক শুনে চোখ বড় বড় করে তাকালো আনান। আমার প্যাকেট? আনান আশপাশে তাকিয়ে বলল, দুটো নিয়েছি তাও হাতে। আমার প্যাকেট কোথায় পাব? তুর মুখ বাড়িয়ে আনানের হাত থেকে চিপস দুটো মুখে পুরে চিবোতে চিবোতে বলল, ভুলে গেছেন? আপনি নিজেই একটা প্যাকেট। নানরুটির প্যাকেট। কখনো আবার শন পাপড়ির প্যাকেট। আনান চোখ ছোট ছোট করে বলল, তাই? প্যাকেট। সোজা হয়ে বসো, নড়বে না। বলার আগেই তুর ছুটে পালালো। আক্কেল গুরুম হয়ে তাকিয়ে আছে আনান। মনে হচ্ছে 1 সেকেন্ড সময় নেয়নি এই মেয়ে। পরক্ষণে হাসল আনান। চেয়ারে গা এলিয়ে বিড়বিড়িয়ে বলে উঠল, অ্যাজ ফ্রেশ অ্যাজ আ রোজ, অ্যাজ ব্রিস্ক অ্যাজ বাটারফ্লাই। এনামুল হক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। শারীরিকভাবেও অসুস্থ, এখন তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দেখার জন্য তার কাছের কেউ নেই। নুসাইবের দাফনের 4 দিন পর নিহারিকা তার স্বামী সন্তান নিয়ে দেশ ছেড়েছে। এই দেশ, এই শহর তার কাছে তিক্ত মনে হচ্ছিল। পারলে সে তার ভাইয়ের লাশটা নিয়ে যেত। অন্যদিকে ডাক্তার তার শেখকে সেই ঘটনার মাসখানেক পর খুঁজে পেল। তাও মারা যাওয়ার 2 দিন পর লাশ ময়লার স্তূপের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ এই সব হত্যাকাণ্ড নিয়ে দ্বিধাগ্রস্ত। যারা মারা গেছে তারা ঘুরে ফিরে সবাই সবার খুব বেশি পরিচিত ছিল। তবে তাদের শত্রুপক্ষ নেই, ব্যাপারটা একটু বেশিই অন্যরকম। এই নিয়ে আনান তুর দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এতেও কাজ হয়নি। ঘটনা চক্রে থাকা 4 ব্যক্তিকে পেলেও তাদের উপরে বসে যিনি ছুরি ঘুরিয়েছিল তিনি নেই। তার হদিস পাওয়া যায়নি। তবে সে যেই হোক না কেন, সে জানে আনান তার খোঁজ করছে। গ্রীষ্মের খরতাপ শেষের দিকে। বর্ষা ঋতু প্রায় চৌকাঠে। ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। ঝির ঝির বাতাস বইছে চারদিকে। ঈষৎ কালো মেঘ জমছে ধীরে ধীরে। কিছু পাখি নীড়ে ফেরার জন্য ছুটোছুটি করছে।
ডিভানে গা এলিয়ে শুয়ে সেই সব দেখছে আনান। প্রকৃতির পালা বদল কখনো খুঁটিয়ে দেখেনি, আজ দেখছে। এই যে নীল আকাশটা হঠাৎ কালো মেঘে ছেয়ে যাচ্ছে, বৃষ্টি হবে হবে ভাব, সবটা দেখে পুলকিত হল। দৃশ্যটা তুরকে দেখালে মন্দ হবে না। ভাবতে ভাবতে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে মিনি টেরেস থেকে রুমের দিকে তাকাল। তুর দরজা ধরে দাঁড়িয়ে আছে, ছেড়ে রাখা চুলগুলো বাতাসে উড়াউড়ি করছে, মুখ ফুলিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তবুও টেরেসে পা রাখার সাহস করছে না। আগের বাড়িতে অনায়াসে ঘোরাফেরা করলেও এই বাড়িতে তার সাহস কুলোয় না। আগের বাড়িতে মিনি টেরেসটা টাইলস করা ছিল, এই বাড়িতে রড সিমেন্টের বালাই মাত্র নেই, পুরো টেরেস কাচ দিয়ে করা। পা দিল যদি ভেঙ্গে নিচে পড়ে যায়? তুর এই ভয় এতগুলো মাস টেসের কাজ ঘেঁষেনি। সেই জায়গায় আনান দিব্যি শুয়ে বসে থাকছে। তুর পা বাড়িয়ে আবার গুটিয়ে নিল। তার খুব শখ ঘর ভর্তি ছেলে মেয়ে হবে। বাই চান্স এইখান থেকে যদি পড়ে যায়? ছেলে মেয়ে তো দূরের কথা, কোমর ভেঙে কত টুকরো হবে তার হিসেব নেই। তার চেয়ে বড় কথা, মরে গেলে কি হবে? লম্বা শ্বাস টেনে রুমে ঢুকে পড়ল। সে মরে যাওয়া মানে আনানের লিসাকে বিয়ে করা। এইটা তুর জীবনেও হতে দিবে না। তুরের পা এগোনো আর গুটানো দুটোই রোজকার দৃশ্য। মুচকি হেসে চোখ বুঝল। সময় থেমে গেলে কেমন হবে? কিছু কিছু মুহূর্তে মানুষ চায় সময় থেমে যাক, কখনো চায় সময় দ্রুত পার হয়ে যাক, আবার কখনো সময় পিছিয়ে নিতে চায়। আনান চাইছে সময় থেমে যাক। নিজের অবান্তর চাহিদার কথা ভেবে হাসল। প্রতিটা মানুষ চায় জীবনের সুন্দরতম মুহূর্তগুলো থেমে থাকুক। আনান তার ব্যতিক্রম নয়। মোবাইলের কর্কশ শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। রিসিভ করার পর থেকে চুপ করে আছে। মিনিট পাঁচেক ফোন কানে চেপে চুপ করে থাকার পর দুর্বোধ্য হেসে উঠে পড়ল। ট্রাউজারের পকেটে মোবাইল রেখে শীষ দিতে দিতে রুমে চলে গেল। অতি ভক্তি নাকি চোরের লক্ষণ, সে আনান আজ বুঝতে পারছে। আসলেই অতি ভক্তি চোরের লক্ষণ। এই দিকে কিছুক্ষণ আগে পাত্রপক্ষ স্টেলাকে দেখতে এসেছে। টান টান উত্তেজনা নিয়ে সেও পাত্রপক্ষের সামনে বসে গেল। পাত্রপক্ষকে দেখার পর ক্যাথি একটু বেশিই যিশু ভক্ত হয়ে গেছে। স্টেলা লজ্জার ভান ধরা মুখ তুলে পাত্রের দিকে তাকাল। স্টিভ মুচকি মুচকি হাসছে। তার পাশে বসে সামনের দুপাটি দাঁত দেখাচ্ছে ম্যাথিউ। ক্যাথি স্টেলার হাত চেপে ধরে আছে। এই মেয়ের বিশ্বাস নেই, অঘটন ঘটাতে সময় নিবে না। ক্যাথি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছে না। এক দেখায় স্টেলাকে স্টিভের পরিবার পছন্দ করে ফেলেছে। তারা চাইছে অতি সত্বর দিন তারিখ ঠিক হোক। স্টেলার বাবারও স্টিভ আর তার পরিবারকে বেশ পছন্দ হয়েছে, যার দরুন তিনি অমত করেননি। স্টেলা বাবার সামনে মুখ না খুললেও রুমে ঢুকে গড়াগড়ি দিয়ে ঠিকই কাঁদছে। ক্যাথি অসহায়ের মতো ফ্লোরের দিকে তাকিয়ে গড়াগড়ি দেখছে। এই জীবনে শুধু এটা দেখাই বাকি ছিল। তা না হলে তুর আর স্টেলা প্রায় সব কিছুই দেখিয়ে ফেলেছে। প্রায় রাত ৮টা। ক্লান্ত পায়ে তুর মহলে ফিরলেন মাদার। তার সময়গুলো ব্যস্ততম। মেয়েকে দেখতে যাওয়ার সময় অবধি নেই। ফাদার জ্যারেডের মৃত্যুর পর তার দায়িত্ব দ্বিগুণ হয়ে গেছে। সব দিক সামলে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে। ম্যাথিউ থাকলেও তার বয়সের তুলনায় দায়িত্বের বোঝা বেশি। তিনি ম্যাথিউকে সাথে রাখলেও সরাসরি তার কাঁধে কোনো প্রকার দায়িত্বের বোঝা চাপিয়ে দিচ্ছেন না। পড়ালেখার পাশাপাশি সবকিছু আয়ত্ত করতে হবে বিধায় ম্যাথিউকে নিজের পাশে রাখছেন। ডিনার সেরে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল।
না চাইতে চোখের পাতা দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেছে। তুরের সাথে অনেক কথা বলার ছিল, তার আগে ঘুমের ভিড় করেছে চোখে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছে তুর। জানালার পর্দা সরিয়ে থাইগ্লাসটা পুরো খুলে দিল। চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ফেলে বুক ভরে শ্বাস নিল। বাতাসে ঝাপটায় পুরো শরীর শিরশির করে উঠছে তার। এক টুকরো মেঘ সরে চাঁদের দেখা। রুমের লাইট অফ করে পুনরায় দাঁড়াল। মেঘে ঢাকা চাঁদের সাথে মেয়েদের এক আলাদা সম্পর্ক আছে। মেঘের আড়ালে লুকোচুরি করা চাঁদ দেখলে অভিমানী হয়ে ওঠে। কখনো অতীত কল্পনা করে তো কখনো ভবিষ্যৎ, কখনো আবার খুব বেশি তিক্ত সময় নিয়ে আক্ষেপ করতে করতে চোখ ভেজায়। তুরের চোখে নুসাইবের চেহারা ভেসে উঠছে। না চাইতে চোখ জোড়া ভিজে উঠল। পরিচয়ের শুরু থেকে শেষ অবধি সবটা ভেবে বুকের বা পাশে হাত রেখে জোরে নিঃশ্বাস ফেলল। ডিনার শেষে তুর রুমে ফিরলেও আনান ফেরেনি। নবাবের সাথে জ্যোতির ব্যাপারে কথা বলতে বেরিয়েছে। তুরের কাছে অনেকবার শুনেছে তাদের কথা। দুই একবার নিজেও হাতে নাতে ধরেছে। সেই জন্য চাইছে দুইজনের 4 হাত এক করে দিতে। নবাবের সাথে আলাপচারিতা শেষ করে রুমে ফেরে। ভিড়ানো দরজা ঠেলে ভেতরে ঢুকে ঘুটঘুটে অন্ধকার পেল। তুরের কথা মনে হতে বুকে ঈষৎ কাঁপন ধরল। তুর কি আবারও আগের মতো হয়ে যাচ্ছে? ভাবতেই ভীরু গলায় তুরকে ডেকে ওঠে। মেঘ সরে আবারও চাঁদের দেখা। এতক্ষণ অন্ধকার থাকলেও এখন আর নেই। চাঁদের নরম আলো জানলা দিয়ে ঘরে প্রবেশ করে। অন্ধকার পুরোপুরি না কাটলেও নরম আলোয় জানালার ধারের নারী অবয়ব স্পষ্ট। আনানের ভীরু গলার ডাক্তার শুনে পেছনে ফিরল তুর। হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, এই তো আমি জানালার পাশে। বুকে হাত দিয়ে বড় নিঃশ্বাস ফেলে তুরের কাছে গিয়ে বলল, ভয় পেয়েছি। লাইট অফ কেন? তুমি ঠিক আছো? ভয় করছে না তো? শরীর খারাপ করেছে? এই আলোতে চেহারা স্পষ্ট দেখা না গেলেও তুর আন্দাজ করতে পারছে আনানের চোখ মুখে ব্যতিব্যস্ত ভাব ফুটে উঠেছে। নিশ্চয়ই ভ্রুজোড়া উঁচিয়ে কপালে 3টা ভাঁজ ফেলেছে। কথার শেষ তাও ঠোঁট জোড়া ঈষৎ খোলা। ভেবে টলমলে চোখে মুচকি হাসল তুর। বিনা বাক্য ব্যয় আনানের বুকে মাথা ঠেকিয়ে দুহাতে জড়িয়ে ধরল। আরও কিছু প্রশ্ন বাকি ছিল। তুরের এহেন কাজে সেটা মুখে আসলেও বলতে পারছে না। তবে এই মুহূর্তে প্রশ্ন কিংবা উত্তর কোনোটাই জরুরি নয়। মাথায় হাত বুলিয়ে নরম গলায় জিজ্ঞেস করল, মন খারাপ? মন খারাপের উত্তর নেই তুরের কাছে। হ্যাঁ কিংবা না করে উত্তর দেওয়ারও ইচ্ছে নেই। শুধু হাতের বাঁধন শক্ত করে বুকে মুখ গুজল। কিছু কিছু সময় প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় না। আনানের মনে হল এই মুহূর্তে উত্তরের প্রয়োজন নেই। তুরকে নিয়ে ডিভানে বসল। আড়াল হল চাঁদ। তুর সেই দিকে তাকিয়ে বলল, নুসাইবও আমাকে ভালোবাসত তাই না? হুম। এত ছোট উত্তর শুনে আনানের কাছ ঘেঁষে বসল তুর। বলল, উনি মুসলিম আমি জানতাম না। ক্লাস শেষে যখন বের হতাম তখন তাকে চার্চের সামনে পেতাম। ভেবেছিলাম উনি হয়তো খ্রিস্টান সম্প্রদায়ের। চার্চের সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকত। আমি ভাবতাম আমার পাশে দাঁড়ানো স্টেলাকে দেখছে। কয়েকদিন পর তার সাথে এই নিয়ে কথা হয়। উনি শুধু হাসলেন, একবারও বললেন না উনি মুসলিম কিংবা স্টেলা নয়, বরং আমাকে দেখত। পরে আমাকে বাঁচানোর জন্য নিজে আমার সামনে এসে দাঁড়াল। গুলি লাগলো, ক্ষতি তার হল। আপনার অ্যাক্সিডেন্টের দিনগুলোতে উনি আমার আশেপাশে ছিল। কাঁদতে দেখলে মাথায় হাত বুলিয়ে বলতো, কেঁদো না তুর, দেখবে সব ঠিক হয়ে যাবে। শেষ আমাকে বাঁচানোর জন্য নিজেই নিজ বাবার হাতে খুন হয়ে গেল।
আপনি জানেন ওনাকে অনেক মেরেছে, উনি একবারও শব্দ করেনি, হাত পা ছুঁড়েনি, শান্ত হয়েছিল। শান্ত হয়ে থাকার কারণে ওনার হাতে চাকু চেপে ধরে কেঁপে উঠছিল ঠিকই, তখনও ব্যথাতুর শব্দ করেননি। উনি কেন শুধু শুধু আমার জন্য এত ত্যাগ করবে? উনি আমাকে ভালোবাসত, তাই না? কথা বলতে বলতে কাঁদছে তুর। চুপ করে আছে আনান, সে জানত তুর একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে। সেই একদিনটা যে এত দ্রুত আসবে তা জানত না। তুর আনানের টি শার্টের কলার মুঠ করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বলুন না ভালোবাসে কিনা? তুরের প্রশ্ন শুনে চোখের কোণে বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তুর পুনরায় আনানকে ঝাঁকিয়ে বলে উঠল, চুপ করে আছেন কেন? চুপ করে থাকলে আমি কি করে বুঝব? উনি আমাকে ভালোবাসে, তাই উনি আমাকে বাঁচাতে চেয়ে নিজে মরে গেছে। আমি কেন বুঝলাম না উনি আমাকে ভালোবাসে? অন্য কাউকে ভালোবাসলে বেঁচে যেত। আপনিও তো আমাকে ভালোবাসেন, হ্যাঁ বেশি ভালোবাসেন। তাহলে আপনিও আমার জন্য মরে যাবেন। কখনো বলবেন না ভালোবাসি, কখনো বুঝাবেন না ভালোবাসেন, কখনো বলবেন না কেউ ভালোবাসলে তাকেও ভালোবাসতে হয়। কেন? আমি কেন বুঝি না? আমি কেন এত দেরি করে বুঝি? কেন? কেন এত সময় লাগল? আপনাকে বুঝতে কেন এত সময় লাগল? কেন আপনাকে বুঝতে সময় লাগল? তুর অনবরত আনানকে ঝাঁকিয়ে কাঁদছে। নিঃশব্দে চোখে জল ফেলছে আনান। আনানের কষ্ট হচ্ছে। তুরের আক্ষেপ শুনে বেশি কষ্ট হচ্ছে। কিছু ভালোবাসা আক্ষেপের হয়। এই যে কেউ আপনাকে ভালোবাসছে কিন্তু আপনি বাসেন না, একটা সময় পর আক্ষেপ হবে কেন ভালোবাসেন না। মায়া হবে, করুণা হবে, তবুও ভালোবাসা হবে না। তুরের ক্ষেতেও তাই। তুর ক্লান্ত হয়ে আনানের বুকে মাথা রাখল। না কাঁদলেও হেঁচকি উঠছে। মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে আনান। কিছু সময় পর তুর মিনমিনে গলায় বলল, উনি কেন আমাকে ভালোবাসত? আমি আগে বুঝলে ওনাকে কখনো হ্যাভেন এরিয়াতে আসতে দিতাম না। উনি যদি না আসতো আজ বেঁচে যেত। আমি কেন বুঝলাম না? ফাদার আমাকে ভালোবাসত, উনিও চলে গেছে। সবাই কেন আমাকে ভালোবাসবে? আপনিও চলে যাবেন? আমি বুঝার পরেও চলে যাবেন? আমি বুঝি না বলে চলে যাবেন? তুরের প্রশ্নগুলোই এমন যেখানে উত্তর দিতে আনানের বেগ পেতে হচ্ছে। পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে নরম গলায় বলল, নুসাইবো তোমাকে ভালোবাসে, সেটা যদি তুমি আগে জানতে তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? প্রশ্ন শুনে মাথা উঠালো তুর। হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, বাসতাম। উনাকে আমি কখনো সেই চোখে দেখিনি। ওনাকে সম্মান করি, তবে আগে জানলে ওনাকে কখনো হ্যাভেন এরিয়াতে আসতে দিতাম না। তাহলে উনি হয়তো বেঁচে যেত। দেখো তুর, একটা কথা বলি, যা ঘটেছে তার কোনো কিছুই আমাদের হাতে ছিল না। আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছে সে ততটুকু বাঁচবে। নুসাইবের ক্ষেত্রেও তাই। তার পরিণতি এইভাবে লেখা ছিল। তুর চুপসে গেল। তার আর কোনো প্রশ্ন নেই। বুকের ভেতরটা হালকা হালকা লাগছে। কিছু সময় নীরবে নিভৃতে কাটল। ছোট ছোট কালো মেঘ ভেসে যাচ্ছে। আলো আধারের খেলা চলছে। সেই আলো আধার দেখতে দেখতে ছোট করে ডাক্তার তুরকে। আনানের সেই ডাক্তার উপেক্ষা না করে হুম করে জবাব দিল, আমাকে আবারও বিয়ে করবে তুর? আগের মতো কিপটামো করে নয়, তোমার মতো করে। সবাইকে জানিয়ে বিয়ে করবে তুর? ইনশাআল্লাহ চলবে।